আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাহফুজুর রহমান খান। আমি সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ে। আমরা আজকে কেলভিন চক্র বা C3 চক্র নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব হয়ে থাকে ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে নতুন করে ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলো আমরা শুরু করছি কেলভিন চক্র বা C3 চক্র নিয়ে। 1947 থেকে 49 সাল পর্যন্ত 2 বছর গবেষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলভিন কেলভিন এবং তার সহযোগীরা মিলে ক্লোরেলা নামক এককোষী শৈবালের উপর রেডিও আইসোটোপ C14 অর্থাৎ কার্বনকে তেজস্ক্রিয় করে তারা সালোক সংশ্লেষণের একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথ আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ 1961 সালে তারা নোবেল পুরস্কার লাভ করেন। এই হলো C3 চক্র। আর এখানে যেহেতু বিজ্ঞানী কেলভিন এটা নেতৃত্ব দেন, এই জন্য এটাকে কেলভিন চক্র বলে। আর এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই কারণে এটাকে বলা হয় C3 চক্র। যেসব উদ্ভিদে এই C3 চক্র মেনে সালোক সংশ্লেষণ হয় সেই সব উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। তো চলো আমরা আরেকটু কিছু বিস্তারিত জানি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কেলভিন চক্র বর্ণনা করতে পারবে। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ কিভাবে হয়? সূর্যের আলো আসতেছে ক্লোরোফিলে যে সূর্যের আলো এই রশ্মিকে কাজে লাগিয়ে তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এটাই হলো সালোক সংশ্লেষণ। মাটি থেকে পানি এবং খনিজ লবণ আসে পাতায়, আর সূর্যের শক্তি, এই দুইটা শক্তি, এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আলো দরকার, উদ্ভিদের ক্লোরোফিল দরকার, আর পানি দরকার। এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি সংযোগ ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, আর এইটার উপজাত হিসেবে অক্সিজেন বের হয়ে যায়। এই সালোক সংশ্লেষণের উপজাত যে অক্সিজেন বের হয় তা আমরা সমস্ত প্রাণীকুল ব্যবহার করি শ্বাস-প্রশ্বাসে। আরও সংক্ষিপ্তভাবে যে সানলাইট আসছে এসে সূর্যের আলোর পাতার উপরে পড়তেছে, এখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতেছে, মাটি থেকে পানি, এই পানি খনিজ লবণ এবং কার্বন ডাইঅক্সাইডের সংযোগ ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হইতেছে এবং অক্সিজেন বাইরে বের হয়ে যেতেছে। সালোক সংশ্লেষণটা কেন হয়? আসলে সালোক সংশ্লেষণ উদ্ভিদের একটা খাদ্য তৈরির কৌশল। উদ্ভিদের নিজের বৃদ্ধি পুষ্টি লাভের জন্য এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, কিন্তু আমরা সমস্ত প্রাণীকুল এই উদ্ভিদের এই খাদ্যের উপর ভাগ বসাই, উদ্ভিদের এই খাদ্যটাকে আমরা গ্রহণ করে নিই। যেমন টমেটো গাছে এটা একটা পোমাটো উদ্ভিদ, উপরের দিকে টমেটো হচ্ছে, নিচের দিকে আলু হচ্ছে। তোমরা ইতিমধ্যে জানো যে একই উদ্ভিদের টমেটো এবং আলু হওয়া সম্ভব। যে এই উদ্ভিদটা নিজের খাদ্য তৈরি করে এই ফলে জমা রাখতেছে, আলুতে জমা রাখতেছে, এইগুলি আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতেছি। সালোক সংশ্লেষণে কি কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণে প্রথমত তাদের সুগার বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, আর অক্সিজেন উৎপন্ন হয়, সেটা চলে যায় এই সুগার বা শর্করা থেকেই পরবর্তীতে স্টার্চ, আদার সুগার, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, যেটার মাধ্যমে প্রোটিন, সেলুলোজ, ভিটামিন, অন্যান্য পদার্থগুলি তৈরি হয়। অর্থাৎ এই প্রথম যে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি হয় এটা থেকেই পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় অন্যান্য খাদ্যগুলো তৈরি হয়। আমরা একটু যদি আরো ডায়াগ্রামেটিকভাবে দেখি, বায়ুমণ্ডলের মাটি থেকে পানি আসতেছে, কর্টেক্স অঞ্চলের ভেদ করে নিচে মূল থেকে আসলো পাতা, এটা পাতা সেখানে এসে বিক্রিয়াগুলি ঘটিয়ে এবং পানি বের হয়ে যায়। এখন এইটা হলো একটা ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের কোথায় এই কেলভিন চক্র বা C3 চক্রটা হয় তোমরা দেখো। প্রথমেই যে সূর্যের আলো এসে
মানে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 তোমাদের আগের সিলেবাসে ছিল, এখন তোমাদের বইতে আছে। চক্রীয় ফটো ফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটো ফসফোরাইলেশন বইতে এখন থাকলেও তোমাদের সিলেবাসে নাই এই দুইটি বিষয়। প্রথমে সূর্যের আলোর উপস্থিতিতে এইখানেই খাদ্য তৈরির প্রথম প্রক্রিয়াটা শুরু হয়, অর্থাৎ শক্তি তৈরি এটিপি এবং NADPH2 তৈরি হয়, যেটা দিয়ে এই মানে ক্যালভিন চক্রের শুরু সেটা হয় এই ক্লোরোফিলের যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানাতে। আর স্ট্রোমাতে যে ধাত্র বা স্ট্রোমাতে হয় ক্যালভিন চক্র, হ্যাঁ সেখানে হয়। এখানে যে এটিপি তৈরি হয় সেই এটিপি দিয়ে ক্যালভিন চক্র হচ্ছে, এটিপিতে রূপান্তরিত হয়ে যায়। আমরা জানি এটিপি মানে এডিনোসিন ট্রাইফসফেট, আর সেটা এখানে এসে একটা ফসফেট ছেড়ে গিয়ে এডিপি এডিনোসিন ডাইফসফেটে রূপান্তরিত হয়। তেমনি আবার NADPH2 বা NADPH এখানে আসে ক্যালভিন চক্রে, হাইড্রোজেন ছেড়ে দিয়ে সে নিজে আবার NADP-তে রূপান্তরিত হয়ে যায়, আবার নতুন করে সাইকেল শুরু হয়। আর এইখান থেকে যে সুক্রোজ তৈরি হয় সেটা এক্সপোর্ট হয়ে অন্যান্য যৌগ তৈরি হয়। চলো একটা ভিডিও দেখি। সরি, ভিডিওটা চলতেছে না। আচ্ছা, ভিডিওটা আমরা দেখতে পারলাম না, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে বিক্রিয়াটা দেখি। বিক্রিয়াটা কিভাবে হয়, যে প্রথমে উদ্ভিদের ক্লোরোফিলের ভিতরে আছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এই একটা যৌগ আছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা রাইবোলোজ নাম থেকে বোঝা যায় এটা একটা কিটো অ্যাসিড, রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর রাইবোজ হলো অ্যালডিহাইড। এই রাইবোলোজ 1,5 বিসফসফেট এবং কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদের যে পত্ররন্ধ্র আছে সেই পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড আসে এবং রুবিস্কো নামক একটা এনজাইম এখানে বিক্রিয়া সহায়তা করে। একটা দেখো রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা একটা প্রথমে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি করে। যদি রাইবোলোজ 1,5 বিসফসফেট ছিল 5 কার্বন বিশিষ্ট, তার সাথে যদি একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাহলে হলো 6 কার্বন। এই 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড সাথে সাথে ভেঙে গিয়ে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়। তোমরা নাম থেকে বুঝতে পারছো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, দ্যাট মিন্স এটা 3 কার্বন বিশিষ্ট একটা গ্লিসারিক অ্যাসিড এবং এটা 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে। তাহলে যেহেতু অণু হলো 6টি অণুতে থেকে এখন 3 অণু বিশিষ্ট যৌগ তৈরি হলো, তাহলে কয়টি অণু হবে? 2 অণু, 3 কার্বন বিশিষ্ট 2 অণু একটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। যেহেতু ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এই চক্রটাকে বলা হয় C3 চক্র। এবার দেখো পরবর্তীতে এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে, এটিপিটা এডিপিতে রূপান্তরিত হয়ে যায়, আর এই যৌগটা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়। তোমরা জানো যে কোনো যৌগের সাথে যখন কোনো ফসফেট যুক্ত হয়, প্রথমে সবার লেজে, সবার যে নিচের দিকে সেটাতে যুক্ত হয়, দেন আরেকটা ফসফেট যুক্ত হলে আবার প্রথমটায় যুক্ত হয়, অর্থাৎ 1 নম্বরে। প্রথমে হলো লাস্টে যুক্ত হবে, তারপর 1 নম্বরে যুক্ত হবে। আবার যখন অপসারিত হয়, প্রথমে 1 নম্বর থেকে অপসারিত হয়ে যাবে, তারপরে লেজের থেকে অপসারিত হবে, এটা নিয়ম। এখন যেহেতু এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করলো, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। এটা ছিল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস এখানে 2 অর্থে ব্যবহৃত হয়েছে, 2 বিস অর্থ 2, যেটা আমরা BI বাই বা DI ডাই হিসাবেই একই শব্দের সমার্থক। এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে NADPH বিজারিত NADPH প্লাস H থেকে হাইড্রোজেন গ্রহণ করে NADP-তে রূপান্তরিত করে দেয়। এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এই হাইড্রোজেন দুইটা গ্রহণ করে 2 ধরনের যৌগ উৎপন্ন করে, 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তোমরা ইতিমধ্যেই জেনেছো তোমাদের কোষস্থ জৈব রসায়নে যে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট দুইটা যৌগই 3 কার্বন বিশিষ্ট।
এবং একটা অ্যালডিহাইড এখানে বলতেছে সে অ্যালডিহাইড 3 ফসফোগ্লিসারালডিহাইড, দ্যাট মিন্স সে অ্যালডিহাইড। আর ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, এসিটোন এখানে কিটোনের মতো টান, অর্থাৎ এটা কিটোন, এটা হলো অ্যালডিহাইড, এটা হলো কিটোন। এই দুইটা যৌগ তৈরি হয় ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, একটা ফসফেট যুক্ত একটা। একটু আমরা এখানে যদি অ্যানালাইসিস করি, দেখো এখানে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা দুইটা অণু থাকে, দুইটা অণুর প্রত্যেকটাতে একটা ফসফেট থাকে 1 নম্বরে, একটা থাকে 3 নম্বরে। এখন যে দুইটা যৌগ তৈরি হলো সেখানে 3 নম্বরে আছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, এটা তো 3 নম্বরে থাকে। এই বিক্রিয়ায় NADPH বিজারিত NADPHটা জারিত হয়ে যায়, NADPH এ পরিণত হয়। এখন দেখো 3 ফসফোগ্লিসারালডিহাইড, এটা 3 কার্বন বিশিষ্ট, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট 3 কার্বন বিশিষ্ট। এই দুইটা যৌগ এখন যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়। তোমরা কোষস্থ জৈব রসায়নে দেখেছো যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা একটা কিটো অ্যাসিড, উপরের দিকের অংশ কিটোন থাকে, এই যেটা ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট দিয়ে গঠন করে উপরের দিকের অংশ, আর 3 ফসফোগ্লিসারালডিহাইড হলো নিচের দিকের অংশ। ফলে এই দুইটা ফসফেট যুক্ত ফ্রুক্টোজে পরিণত হয় এই দুইটা যৌগ সম্মিলন। এখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, যেহেতু ফ্রুক্টোজ তৈরি হলো, এদের থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, পর আইসোমারিক পরিবর্তনের ফলে গ্লুকোজ 6 ফসফেট এবং ফসফেটটাকে অপসারণ করে গ্লুকোজে রূপান্তরিত হয়। এই গ্লুকোজটাই পরবর্তীতে অন্যান্য বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের এবং প্রাণীদেহের প্রয়োজনীয় অন্যান্য উপাদানগুলো তৈরি হয়। এখন যে রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে শুরু হয়েছিল, বিক্রিয়াটা এখানে এসে শেষ হয়ে গেল, প্রোডাক্ট হয়ে গেল গ্লুকোজ। এখন রাইবোলোজ 1,5 বিসফসফেট যদি পুনরায় উৎপাদন না হয় তাহলে চক্রটা চালু থাকবে না। এই কারণে এই 3 ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট বা গ্লুকোজ, যে সবগুলো যৌগ আবার যে কোনো কিছু কিছু যৌগ সংযুক্ত হয়ে সেরোক্টোজ 1,7 বিসফসফেট সহ নানান যৌগ উৎপাদন করে। মধ্যবর্তী বিভিন্ন এনজাইম এবং অন্তর্বর্তী যৌগের মাধ্যমে অনেকগুলি বিক্রিয়া হয়, যেটা তোমরা উপরের ক্লাসে ভালোভাবে বুঝবে, তোমাদের এইচএসসি লেভেলে এখানে আর প্রয়োজন নাই। শেষ পর্যায়ে এসে রাইবোজ 5 ফসফেটে পরিণত হয়। রাইবোজ 5 ফসফেট, সেটা তার আগে জাইলোজ 5 ফসফেট হয়। এই রাইবোজ 5 ফসফেট থেকে পরবর্তীতে রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হয়। রাইবোলোজ একটা কিটো অ্যাসিড, আর রাইবোজ হলো অ্যালডিহাইড। রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট থেকে পরবর্তীতে হয়ে যায় ATP থেকে একটা ফসফেট গ্রহণ করে ADP তে রূপান্তরিত করে দেয় এবং রাইবোলোজ 1,5 বিসফসফেটে পরিণত হয়। এই রাইবোলোজ 1,5 বিসফসফেটে পুনরুৎপাদনের মাধ্যমে চক্রটি আবার চালু থাকে। এই হলো কেলভিন চক্রের মূল বিষয়। এখানে একটু দেখো যে রাইবোলোজ 1,5 বিসফসফেট যদি পুনরুৎপাদনের প্রয়োজন না হতো তাহলে গ্লুকোজ এসে শেষ হয়ে যেত, রাইবোলোজ 1,5 বিসফসফেট আর পাওয়া না গেলে চক্রটা আবার পরবর্তীতে চলতে পারতো না। আর এই অংশে সংক্ষেপিত করা হয়েছে। এবার আমরা একটু আরো সামনের দিকে যাচ্ছি। এই হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট। যদি আমরা সংক্ষিপ্তভাবে দেখি, কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, এখানে রুবিস্কো এনজাইম সহায়তা করে। ফসফোগ্লিসারিক অ্যাসিড, প্রথমে 6 কার্বন বিশিষ্ট সাইকেট অ্যাসিড, তার থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের পরবর্তীতে ATP থেকে ফসফেট গ্রহণ করে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পরে NADPH2 বিজারিত NADPH2 থেকে NADP তে পরিণত করে। আর এখানে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, এই দুইটা যৌগ উৎপন্ন করে। এই 3 ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট দুইটা মিলে স্টার্চ সহ অন্য গ্লুকোজ অন্যান্য যৌগ তৈরি করে। এই 3 ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট বা গ্লুকোজ বিভিন্ন যৌগ অনেকগুলি ইন্টারমিডিয়েট বিক্রিয়া হয়ে রাইবোলোজ 5 ফসফেটে রূপান্তরিত হয়। এটা 5 কার্বন বিশিষ্ট। সে আবার পরবর্তীতে ATP থেকে একটা ফসফেট গ্রহণ করে ADP তে রূপান্তরিত করে দেয় এবং রাইবোলোজ 1,5 বিসফসফেটে রূপান্তরিত হয়। এইভাবেই কেলভিন চক্রটা চালু থাকে। এখন এই কেলভিন চক্রের মূল প্রোডাক্ট হলো গ্লুকোজ, কিন্তু সে ব্যবহার করে অনেকগুলো শক্তি, যেমন ATP থেকে এখানে শক্তি নিয়ে এলো,
তারপর এইখানে এটিপি থেকে শক্তি নিল, এখানে NADPH2 থেকে শক্তি নিল। আমরা জানি এক অণু NADPH2 জারণের মাধ্যমে 3 অণু এটিপি তৈরি হয়, তাহলে এখানে তার অনেকগুলি শক্তি ব্যয় করে গ্লুকোজে রূপান্তরিত হলো। এবার আমরা যদি আরেকটু সংক্ষেপিতভাবে দেখি, রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইড রিডাক্টেজ হয়, কার্বন বিশিষ্ট অস্থায়ী কেটো অ্যাসিড হয়, আবার 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লুকোজ। এটা একটু সংক্ষেপিত করা হয়েছে। আমরা সামনে চলে যাচ্ছি। রাইবোলোজ 1,5 বিসফসফেট, তার থেকে আসলো 3 ফসফোগ্লিসারেট বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে 3 ফসফোগ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, তার মাধ্যমে হলো গ্লুকোজ। আবার লাস্টে জাইলোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট। এইভাবে চক্রগুলো চালু থাকে। এখানে শক্তি দেখো, এটিপি এখানে একটা শক্তি তার প্রয়োজন হয়, আর একটা শক্তি এখানে দরকার হয়, আর আরেকটা NADPH2 থেকে শক্তি দরকার হয়। 3টা জায়গায় সে শক্তি ব্যয় করে এই গ্লুকোজ উৎপাদন করার জন্য। আমরা যদি অণুর দিকে চিন্তা করি, এ হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা একটা কেটো অ্যাসিড, 5 কার্বন বিশিষ্ট কেটো অ্যাসিড। এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কেটো অ্যাসিড হয়, সাথে সাথে ভেঙে 2 অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড হয়, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1 2 3 কার্বন বিশিষ্ট, এবং 3 নম্বরে একটা ফসফেট যুক্ত 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এটিপি থেকে সে ফসফেট গ্রহণ করে 1,3 বিসফসফেট, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। পরবর্তীতে NADPH2 থেকে হাইড্রোজেন গ্রহণ করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে রূপান্তরিত হয়। এই দুইটা যৌগ যুক্ত হয়ে দেখো 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে রূপান্তরিত হয়। এটা হলো ফ্রুক্টোজ, যে এটা একটি কেটো অ্যাসিড, কেটো যৌগ ফ্রুক্টোজ। এটা আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হলো পরস্পরের আইসোমার, একটা শুধু গাঠনিক স্ট্রাকচারের পার্থক্য। গ্লুকোজ হলো অ্যালডিহাইড গ্রুপের, আর ফ্রুক্টোজ হলো কেটোন গ্রুপের। তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এখন ফসফেট অপসারণ করে দিলে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজে রূপান্তরিত হয়। এই বিভিন্ন বিক্রিয়াগুলো থেকে আবার বিভিন্ন অণুগুলি মিলে সেডোহেপ্টুলোজ 1,7 বিসফসফেট হয়, তারপরে সেডোহেপ্টুলোজ 7 ফসফেট, তারপরে জাইলোলোজ 5 ফসফেট, জাইলোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেটে রূপান্তরিত হয়। এইভাবে চক্রটি চালু থাকে। কেলভিন চক্র রেখাচিত্র অঙ্কন করো, তোমাদের এটা দলগত কাজ থাকবে মূল্যায়ন। দেখো, কেলভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রাহককে বলো তোমরা ঠিকই বলেছ। রাইবোলোজ 1,5 বিসফসফেট হলো কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক। কেলভিন চক্র কোথায় সংঘটিত হয়? তোমরা ঠিক ধরেছো, কেলভিন চক্র ক্লোরোফিলের স্ট্রোমা বা ধাত্রতে হয়। কেলভিন চক্রের প্রথম উৎপাদিত যৌগের নাম কি? কেলভিন চক্রের প্রথম উৎপাদিত অস্থায়ী 6 কার্বন বিশিষ্ট কেটো অ্যাসিড হলেও 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ। কেলভিন চক্রের প্রথম কোন এনজাইম ব্যবহৃত হয়? হ্যাঁ, ঠিক বলেছ, রুবিস্কো নামক একটা এনজাইম প্রথম ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইডের সংযোগ করার জন্য। এখানে কার্বক্সিলেজ এনজাইমও বলা যায়, এটা এর সংক্ষিপ্ত নাম রুবিস্কো এনজাইম। কেলভিন চক্রে মোট কত এটিপি উৎপন্ন হয়? সরি, এটা কেলভিন চক্রে এটিপি উৎপন্ন হয় না। কেলভিন চক্রে মোট কত এটিপি উৎপন্ন হয়? কেলভিন চক্রে কোনো এটিপি উৎপন্ন হয় না। কেলভিন চক্রে সম্পাদিত হয় এমন 10টা উদ্ভিদের দরকার নাই। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।